নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বলছি, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন, এই নির্বাচনে আপনারা বামপন্থীরা কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনে লড়াই করেছেন। 2019 সালেও নির্বাচনে আপনারা জোট করে লড়াই করেছিলেন। মাঝে বিধানসভা ইলেকশানে জোট হয়নি, পরবর্তীকালে 26 সালে, এই 24 সালে আবার নির্বাচনে জোট করে কংগ্রেসের সঙ্গে আপনারা লড়াই করলেন। আশানুরূপ ফল হয়নি কংগ্রেসেরও আপনাদেরও, কিন্তু কংগ্রেস গত বছর 2টো আসন পেয়েছিল, এবার একটা আসন পেয়েছে। আপনাদের ঝুলিতে সেই শূন্য রয়ে গেল। কেন এরকম রেজাল্ট হলো বলে মনে করছেন? ব্যাপার হচ্ছে, পশ্চিমবাংলায় একটা সর্বতোভাবে চেষ্টা আছে দক্ষিণপন্থী শক্তির, এবং তার সঙ্গে মিডিয়া, কর্পোরেট মিডিয়া, যে এখানে একটা বাইনারি তৈরি করার, হয় তৃণমূল নয় বিজেপি। এখন ঘটনা চক্রে পশ্চিমবাংলার রাজনৈতিক রসায়নে এখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজনেই হাতে হাত ধরে গণতন্ত্রটাকে শেষ করতে চাইছে, এবং এদের কমন এনিমি হচ্ছে লাল ঝান্ডা। পশ্চিমবাংলায় সেই জন্য আমরা এটা মনে করেছি যে বিজেপিকে এখানে পরাস্ত করতে গেলে তৃণমূলকে ক্ষমতা থেকে অপসারিত করতে হবে। কেননা তৃণমূল তার দলীয় সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে এখানে বিজেপিকে শক্তিশালী করেছে, হাত ধরে নিয়ে এসছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবাংলায় বিজেপি ছিল না, এবং বিজেপিকে আনার একটা রাজনৈতিক রসায়ন হচ্ছে যেখানে মুসলিম ভোটকে কনসলিডেট করা। যদি বিজেপি আরএসএস পশ্চিমবাংলার মাটিতে দাপিয়ে বেড়ায়, তাহলে মুসলিমরা তার আত্মরক্ষার স্বার্থে আর একটা শক্তিকে খুঁজবে, এবং যে শক্তিতে আজকে বামপন্থীর আসীন নেই, কিন্তু পশ্চিমবাংলার রাজ্য সরকার তৃণমূলের নেতৃত্বে চলে, ফলে তারা বিজেপির হাত থেকে রক্ষা পেতে তৃণমূলের কাছে শেল্টার নেবে। মমতার এই রাজনীতি খানিকটা সফল হয়েছে, এবং সেই থেকে এখানে একটা বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, তৃণমূলের পক্ষ থেকে, এবং কর্পোরেট মিডিয়ার পক্ষ থেকে, যে বামপন্থীদের এখান থেকে শেষ করে দাও, টু পার্টি সিস্টেমে চলে এসো, হয় তৃণমূল না হলে বিজেপি। আমাদের কাছে প্রশ্ন ছিল যে এই বাইনারি যদি না ভাঙা যায়, তাহলে বামপন্থীরা ঘুরে দাঁড়াতে পারবে না। ফলে আমরা অনেক দিনেই স্লোগান দিয়েছিলাম, বামফ্রন্টে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে, যে পশ্চিমবাংলায় তৃণমূল এবং বিজেপির বিকল্প গড়ে তুলতে হবে, এবং সেই বিকল্পটাতে নীতির ভিত্তিতে হবে। একটা বিকল্প হচ্ছে রাজনৈতিক বিকল্প, যেখানে বামপন্থীদের ঐক্যবদ্ধ করতে হবে, শুধু বামফ্রন্ট নয়। আর একটা হচ্ছে সংসদীয় বিকল্প, যেখানে আসন বোঝাপড়ার মধ্য দিয়ে ভোটার যারা তৃণমূল বিরোধী এবং বিজেপি বিরোধী ভোটার, তাদেরকে কনসোলিডেট করা, তাদেরকে ঐক্যবদ্ধ করা। সেই জন্য আমরা দেখবেন স্লোগান দিয়েছিলাম যে যারা বিজেপি এবং তৃণমূল বিরোধী শক্তি পশ্চিমবাংলায়, যারা ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং বামপন্থী, তারা আসুন আমরা একসঙ্গে হাত মেলায় বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করি, পশ্চিমবাংলার মাটিতে গণতন্ত্রকে ফিরিয়ে আনি। তারপরে আমাদের মধ্যে যে ডিফারেন্সেস আছে, সেই ডিফারেন্সেসের লড়াই হতে পারে। গণতন্ত্রই যদি না থাকে, এখানে স্বৈরতন্ত্র যদি কায়েম হয়ে থাকে, তাহলে তো গণতান্ত্রিক লড়াই, রুটি রুজির লড়াই, মানুষের বেঁচে থাকার লড়াই, এগুলো দুর্বল হয়ে পড়বে। ফলে আমরা যারা মানুষের রুটি রুজির লড়াইয়ে বিশ্বাস করি, মানুষের গণতান্ত্রিক অধিকারের লড়াইয়ে বিশ্বাস করি, মানুষকে সবল করতে চাই, মানুষকে মুখর করতে চাই, তাদের উচিত হচ্ছে এই দুটো স্বৈরাচারী শক্তি, একটা কেন্দ্রে বসে আছে আর একটা রাজ্যে বসে আছে, যারা উভয়ই একটা কমন ইস্যুতে বামপন্থীদের পরাস্ত করে এখানে পর্যুদস্ত করে রাখতে চাইছে।
তাদের বিরুদ্ধে একটা তৃতীয় শক্তির অভ্যুত্থান ঘটানো। এবং সেই জায়গায় আমরা চেষ্টা করেছি সমস্ত বামপন্থী শক্তিদের একসঙ্গে করার, কিন্তু দেখা গেছে যে বামেদের মধ্যে আমরা সকলকে পাইনি নানা কারণে। কিন্তু আমরা প্রস্তাব করেছি, আলোচনা করেছি, এসইউসিআইয়ের সঙ্গে করেছি, লিবারেশনের সঙ্গে করেছি, কিন্তু তারা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে চায়নি। এবং এখানে আর একটা শক্তি হচ্ছে যারা বামপন্থী নয়, যারা দীর্ঘকাল আমাদের দেশে শাসন করেছে, আমরা যাদের বিরুদ্ধে মূলত লড়াই করতাম অতীতে, সেই জাতীয় কংগ্রেস। আজকে আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জাতীয় কংগ্রেসও মনে করে যে দেশের সংবিধান, গণতন্ত্র, এটাকে যদি রক্ষা করতে হয়, আমাদের দেশের যে শক্তি, সংহতি, ধর্মনিরপেক্ষতা, বহুত্ববাদে বিশ্বাস, এগুলোকে যদি রক্ষা করতে হয়, আমাদের পরম্পরা, কৃষ্টি, সংস্কৃতি, তাহলে আমাদের পরম্পরা বিরোধী এবং বহুত্ববাদ বিরোধী একটা সাম্প্রদায়িক ফ্যাসিস্ট শক্তি, যারা চিরকাল ভারতবর্ষের রাজনীতিতে ঘৃণিত ছিল, যাদের স্বাধীনতা আন্দোলনে কোনো অংশগ্রহণ ছিল না, যদিও আরএসএসের জন্ম হয়েছিল 1925 সালে, তারা ব্রিটিশের দালালি করেছিল। স্বাধীনতা সংগ্রামীদের ব্রিটিশ পুলিশের কাছে ধরিয়ে দেওয়া ছিল যাদের কাজ। সেইরকম একটা শক্তি ঘটনাক্রমে তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং তারা আমাদের দেশের ব্যবস্থাটা, পরম্পরাটাকে ঘুরিয়ে দিতে চাইছে, মধ্যযুগে নিয়ে যেতে চাইছে। এবং সেই শক্তিকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরানো হচ্ছে প্রাথমিক কাজ বলে অভিজ্ঞতা থেকে কংগ্রেসও মনে করছিল। ফলে কংগ্রেস আমাদের সঙ্গে পশ্চিমবাংলায় একমত হয় যে এখানে বিজেপিকে ঠেকাতে গেলে তৃণমূলের সরকারকে পরাস্ত করতে হবে। কিন্তু কার্যত দাঁড়িয়ে যায় লেফট ফ্রন্ট এবং কংগ্রেসের একটা বোঝাপড়া। সেই বোঝাপড়া নিয়ে আমরা নেমেছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে এইটা যে এত বেশি ধর্মকে রাজনীতির সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে এবং নানাভাবে ঘৃণ্য চক্রান্ত হয়েছে, হিন্দু মুসলমানে বিভক্ত করে দেওয়া ভোটারদের, তার উপরে অর্থবল, বাহুবল, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করা, ইলেকশন কমিশনকে নির্বাচন করার আইন পাল্টে দিয়ে নিজস্ব দলীয় পছন্দের লোককে নির্বাচন কমিশন করা, এই সমস্ত ঘটনা তৃণমূলকে পশ্চিমবাংলায় এবং সারা ভারতবর্ষে বিজেপিকে বাহুবলী করে তুলেছে। সেই শক্তির কাছে আমরা পরাস্ত হয়েছি। মানুষকে আমরা বোঝাতে পারিনি যে তৃতীয় শক্তি কেন মানুষের জন্য প্রয়োজন। আমরা বোঝাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু নীতিগতভাবে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে একটা তৃতীয় বিকল্প গড়ে তোলার চেষ্টা, বাইনারি ভাঙার যে চেষ্টা, এটার মধ্যে কোনো ভুল ছিল বলে আমরা মনে করি না। একদম ঠিক কথা। এবার নির্বাচনের প্রাককালে বামপন্থীদের যে প্রচার এবং মানুষের যে ঢল ছিল, বিশেষ করে যুব সম্প্রদায়, অল্প বয়সী ছেলেমেয়েরা যে হারে এসেছিল, সেই সঙ্গে শ্রমিক, কৃষক থেকে শুরু করে মহিলারা, একটা ব্যাপক অংশের মানুষ কিন্তু বামপন্থীদের সঙ্গে প্রচারেও যেমন দেখেছি, আমরা দেখেছি সিপিআইএমের যে সংগঠন ডিওয়াইএফআই ডাকে একটা বিশাল জমায়েত হয়েছিল ব্রিগেড, এবং তারা ইনসাফ যাত্রা করেছিলেন। সেখানে ব্যাপক মানুষের একটা উপস্থিতি আমরা লক্ষ্য করেছিলাম। তাদের প্রচার ছিল বিশেষ করে রাজ্য সরকারের যে দুর্নীতি, কর্মসংস্থানহীনতা, সেই সঙ্গে কেন্দ্রের সরকারের যে 2 কোটি লোকের চাকরি দেওয়ার কথা বলেছিল সেটা দিতে পারেনি, ব্যর্থ, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থ। এইগুলো কি মানুষকে আপনারা বোঝাতে বা মানুষ প্রচারে নিয়ে যেতে আপনারা খানিকটা ব্যর্থ হয়েছেন বলে মনে করেন? না, ব্যাপার হচ্ছে যে আমরা দেখুন এই চেষ্টাটা করছি 16 সাল থেকে। 16 সালে বিধানসভায় কংগ্রেসের সঙ্গে ওই বামফ্রন্টেরই একটা বোঝাপড়া হয়েছিল
সালে গিয়ে লোকসভায় আবার সেই বোঝাপড়া ভেঙে যায়। অ্যাকচুয়ালি কার্যত তখন সিটিং দুটো এমপি ছিল কংগ্রেসের, আমরা সেই দুটো সিটিংয়ে কন্টেস্ট করিনি, তাদেরকে সমর্থন দিয়েছিলাম। সেবারে সেই দুটো কংগ্রেস জিতেছিল, বাকি কংগ্রেসও হয়েছে, আমরাও শূন্য হয়েছি। 21-এ আবার আমরা অভিজ্ঞতা থেকে ফিরে আসি, ঐক্যবদ্ধ হই, কিন্তু আমরা উভয় পক্ষ শূন্য হয়ে যায়। এবং 21-এ বিধানসভার পরে আপনি লক্ষ্য করবেন যে যতগুলো, বিশেষ করে বালিগঞ্জ এবং সাগরদিঘি যে বাই ইলেকশন হল বিধানসভায়, সেখানে বামেদের ভোট বিপুলভাবে বাড়ল। প্রায় আপনার 30%-এর কাছাকাছি ভোট বালিগঞ্জে বামেরা পেল। আর সাগরদিঘিতে তো বামেদের সমর্থিত কংগ্রেসের প্রার্থী জিতল। তারপরে কলকাতা কর্পোরেশনের নির্বাচন, তারপরে পৌরসভাগুলোর নির্বাচন, তারপরে পঞ্চায়েতের নির্বাচন। এখানে দেখবেন এই তৃতীয় শক্তির ভোট বাড়ছিল, বামেদের ভোটও বাড়ছিল। মিটিং মিছিলে আগের তুলনায় লোকজন বাড়ছিল প্রচুর। এই প্রজন্মের যুবক যুবতী ছেলেমেয়েরা তারা জড়ো হচ্ছিল। কিন্তু যে কারণেই হোক, সেটা হচ্ছে 2024 সালের লোকসভা নির্বাচনে যারা কেন্দ্রে বিজেপি সরকার চায় না, তারা রিস্ক দিতে চায়নি, এবং যারা রাজ্যে তৃণমূলকে চায় না, তারাও কোনো রিস্ক দিতে চায়নি। ফলে সেই যে গ্রোথটা, সেই গ্রোথটা অর্থাৎ থেমে গেল। থেমে গিয়ে ভোটটা একেবারে টোটালি পোলারাইজড হয়ে গেল। অর্থাৎ এই যে পোলারাইজেশন অফ দ্য ভোট, এই যে মিডিয়াগুলো চেষ্টা করছিল, কর্পোরেট মিডিয়া এবং তৃণমূল বিজেপি চেষ্টা করছিল, ক্যাপিটাল আমাদের দেশে তারা মদত দিচ্ছিল, সেটা খানিকটা সফল হয়েছে। রাজনীতিতে সফলতাও ধারাবাহিকভাবে আসে না, ব্যর্থতাও ধারাবাহিকভাবে থাকে না, ফলে পরিবর্তন হতে বাধ্য। আমরা মনে করি মানুষের ওপরে যে অবিচার এবং বৈষম্য হচ্ছে, যে পরিমাণ দুর্নীতি, মানে ভাবা যায় না, কল্পনা করা যায় না অতীতের ইতিহাস থেকে আমাদের দেশে এই ধরনের সংস্কৃতি, যে গোটা শিক্ষা দপ্তরটা জেলের মধ্যে, খাদ্য দপ্তরের মন্ত্রী সহ অফিসাররা জেলের মধ্যে, এত বড় বড় দুর্নীতি। এবং সেই দুর্নীতি মানুষকে প্রভাবিত আপাতত করছে বলে মনে হচ্ছে না, কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই, মানুষ এতে প্রভাবিত হচ্ছে না। চাকরি নেই, এই যে বাজেট পেশ হলো, 1 কোটি লোককে কি শিক্ষা অভিনবিশ তৈরি করা হবে, মাসে 5,000 টাকা দেওয়া হবে। আরে শিক্ষানবিশ যখন 1 বছর বাদে যোগ্য হয়ে সার্টিফিকেট নিয়ে বেরোবে, সে চাকরি পাবে কোথায়? সরকারি ক্ষেত্রে একদম সমস্ত শূন্য পদে নিয়োগ বন্ধ, কি রাজ্যে কি কেন্দ্রে, কোনো নতুন চাকরির ক্ষেত্র তৈরি হচ্ছে না, হু হু করে বেকারির পার্সেন্টেজ বাড়ছে। এ কি এমনি এমনি মানুষ এইভাবে বরদাস্ত করবে? জিনিসপত্রের দাম ভাবা যায়, আনাজের দাম ভাবা যায়, মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। এবং এত বৈষম্য, ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে ভারতবর্ষের মতো এত বৈষম্যের অর্থনীতি পৃথিবীতে আর কোথাও নেই। ফলে এই বৈষম্য প্রতিদিন বাড়ছে। এবারের বাজেটও ইঙ্গিত করছে সেই বৈষম্যকেই বাড়াবে, সেটা কমাবে না। ফলে আমাদের ধৈর্য ধরে মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের সঙ্গে সংযোগ। মানুষ ছাড়া তো বামপন্থা নয়, বামপন্থীরা বাঁচে না মানুষ ছাড়া। সেখানে কোথাও ঘাটতি আছে, সেই ঘাটতি আমাদের পূরণ করতে পারতে হবে। মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং মানুষের যে দৈনন্দিন দুর্দশা দুর্গতি, তার পাশে থাকা, এর প্রবলতা বাড়াতে হবে।